নিচ দিয়ে এখন যাচ্ছি আমরা। চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন ধানখালী রিভারের শেষ পর্যায়ে এখন গলাচিপা রিভার। এই যে দূরে চালানটা দেখছেন, এইটা সোজা গিয়েছে বঙ্গোপসাগর। এখানে যদি ডাউনে আপনার 1 থেকে 1.5 ঘন্টা চালানো যায়, একদম সোজা বঙ্গোপসাগর। আর আমরা যাব ঠিক ওপারে ওপারে ফেলাবনিয়া ঘাটে। এই যে ধানখালী রিভার শেষ করেছি, গলাচিপা নদীতে আমরা এখন চলে এসেছি। আমরা ঠিক ওপারে ফেলাবনিয়া ঘাট দিয়ে আমরা ঠিক এই লাইটারটা বরাবর এই চ্যানেলে চলে যাব। না, এটা না, এইটা হচ্ছে গলাচিপার লঞ্চ ঘাটের দিকে চ্যানেল। আসসালামু আলাইকুম। লঞ্চ হান্টার বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউবের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমরা আছি কলাপাড়ার খেউপাড়া লঞ্চঘাটে। আজকে খেউপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে সেরা যাবে এমবি জামাল 8। দেখতে পাচ্ছেন জামাল 8 এখন বার্থিং আছে দুপুর 1টায়। খেউপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি জামাল 8। আজকে আমাদের ভ্রমণের সঙ্গে এমবি জামাল 8 খেউপাড়া থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে যাব এমবি জামাল 8 করে। চলুন দেখি আমরা আজকে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি এই কেবিনে খেপুপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে। এই হচ্ছে আজ আমাদের কেবিন। 2 জন শুয়ে যাওয়ার মতো সুন্দর একটা বেড। এটা আমরা আজকের জন্য নিয়েছি 2000 টাকা দিয়ে। 2000 টাকার বিনিময়ে আজকে আমরা এই কেবিনের করে খেপুপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাব। তো আমাদের সাথে থাকুন, দেখুন আজ খেপুপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে কোথায় কোথায় ঘাট ধরে এবং কি কি হয়। অনেক বিড়ম্বনার পরে অবশেষে দুপুর 1:15-তে খেপুপাড়া লঞ্চঘাট থেকে বেগারে এমবি জামাল 8। এর পাশে দেখা যাচ্ছে খেপুপাড়া ব্রিজ
যেটি বরিশাল থেকে কুয়াকাটা সংযোগ করেছে। অবশেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা এমভি জামাল ৮-এর। দুপুর 1:15 খেপুপাড়া লঞ্চঘাট থেকে ছাড়লো এমভি জামাল ৮। দেখার বিষয় ঢাকায় সকাল কয়টা বাজে যে পৌঁছায় এমভি জামাল ৮। সাথে থাকুন, দেখতেই থাকুন। ধীর গতিতে এগোচ্ছে এমভি জামাল ৮, কারণ নদীতে জোয়ারের পানি অল্প, তাই আস্তে আস্তে এগোচ্ছে এমভি জামাল ৮। দেখতে পাচ্ছেন নদীর এপাশে ম্যানগ্রোভ ফরেস্ট। মাস্টার ব্রিজ এখনো মেকানিক্যাল স্টিয়ারিং এ চলছে আমার এমভি জামাল ৮, হাইড্রোলিক সিস্টেম নেই এখনো। মূলত এই ট্রেনটা ধরে পরবর্তী ঘাট বালিয়াতলের উদ্দেশ্যে ছুটছে এমভি জামাল ৮। তো 1:15 খেপুপাড়া লঞ্চঘাট থেকে ছেড়ে এখন 1:37 বালিয়াতলি লঞ্চঘাটে চলে এসেছে এমভি জামাল ৮। দেখতে পাচ্ছেন খুব অল্প সংখ্যক যাত্রী আছে বালিয়াতলি লঞ্চঘাটে। তো এই রুটে ঈদ ছাড়া তেমন যাত্রী পাওয়া যায় না, খুব অল্প সংখ্যক যাত্রী আসে এই রুটে। আলো চালানো হচ্ছে। মামু নামার লোক আছে? তো ভিতরে গেছে গা। গুরু গুরু বৃষ্টি যে পড়ছে।
জায়গারে। তো দেখলেন খুব সম্ভবত 15 থেকে 20 জন যাত্রী হয়েছে এই রুটে বালিয়াতলী লঞ্চঘাটের থেকে। এবং সামনে দেখা যাচ্ছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতু, যেটা কলাপাড়া থেকে বালিয়াতলীকে সংযোগ করেছে। এবং সামনে দেখতে পাচ্ছি পায়রা তাপ। এটা হচ্ছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতু। নজরুল ইসলাম, হ্যাঁ। এই ফাঁক দিয়ে যাবে না, এই ফাঁক দিয়ে একটাতে যাইবেই হয়, মাঝখানে দুটা তো, তিনটা মাঝখানে, এটা 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 ম্যাক্সিমাম এই দুটো দিয়ে যায়, কারণ ওইখানে পানি কম আছে। এইটা দিয়ে যাবে মেবি বরাবর, বা এটাতে যেতে পারে। দেখি বরাবর মেরে যাচ্ছে না, বরাবর মারবে না, ঘুরাচ্ছে না, এটা দিয়ে যাবে, এটা দিয়ে। কি নদীর কি সেতু? শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতু। এটা কি আমরা পাবেছি ব্রিজ? না, আমরা তো সেটা পারিনি। এটা কলাপাড়া থেকে বালিয়াতলীকে সংযোগ করছে, দেখতেই পাচ্ছেন। তা আমার মনে হয় না ব্রিজটি বেশি দিন হয়েছে। আগে এখানে ব্রিজ ছিল না, আগে এখানে ফেরি পারাপার হতো। ব্লগ রে কোথায় ব্লগ আছে না? এই যে ব্রিজের নিচ দিয়ে এখন যাচ্ছি আমরা। আকাশ খুবই মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং খেপুপাড়া থেকে ছাড়ার পরে থেকে বৃষ্টি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা অতিক্রম করছি পায়রা সমুদ্র বন্দর। কথাই তো সমুদ্র বন্দর, বাট পায়রা বন্দর এটা। ওই দেখেন রাঙ্গাবালি আপনি। ও আচ্ছা, হ্যাঁ, বিএলভি রাঙ্গাবালি। এগুলো হচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষের জাহাজ। এই যে ছোট একটা দুইটা। ডানে পায়রা বন্দরটি হলেও কোনো কাজে ব্যবহৃত হচ্ছে না পায়রা বন্দরটি। তো দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাছে।
একেবারে নদীর কোল ঘেঁষে চলছে আমাদের লঞ্চটি। আকাশ খুব মেঘাচ্ছন্ন, যার কারণে প্রকৃতিকে ভালোভাবে দেখানো যাচ্ছে না। এই একটি এবং পুরো দেখা যাচ্ছে দূরে আরেকটি, এই দুইটি কেন্দ্র থেকে 24 ঘন্টা প্রতিনিয়ত বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। আমাদের দেশের বৈদ্যুতিক চাহিদা মেটানোর জন্য এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র খুবই কার্যকর। এবং এই নজলটা থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে সেটা সম্পূর্ণ সাদা ধোঁয়া এবং পরিবেশ বান্ধব। আমরা দেখি ইটের ভাটায় এবং বিভিন্ন কলকারখানা থেকে যে ধোঁয়াগুলো নির্গত হয় সেগুলো কালো এবং পরিবেশের জন্য সেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যেই ধোঁয়াগুলো নির্গত হচ্ছে সেগুলো একেবারেই সাদা। খেপুপাড়ার ধানখালি রিভার থেকে গলাচিপা রিভারে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ধানখালি রিভারের শেষ পর্যায়ে এখন গলাচিপা রিভার। এই যে দূরে চালানটা দেখছেন এইটা সোজা গিয়েছে বঙ্গোপসাগর। এখানে যদি ডাউনে আপনার 1 থেকে 1.5 ঘন্টা চালানো যায় একদম সোজা বঙ্গোপসাগর। আর আমরা যাব ঠিক ওপারে ফেলাবনিয়া ঘাটে। এই যে ধানখালি রিভার শেষ করেছি, গলাচিপা নদীতে আমরা এখন চলে এসেছি। আমরা ঠিক ওপারে ফেলাবনিয়া ঘাট দিয়ে আমরা ঠিক এই লাইটারটা বরাবর এই চ্যানেলে চলে যাব। না, এটা না, এইটা হচ্ছে গলাচিপার লঞ্চ ঘাটের দিকে চ্যানেল। এই যে এটা একে একে যে কার্গোগুলো বের হচ্ছে এটা হচ্ছে আপনার গলাচিপা লঞ্চ ঘাটের চ্যানেলটা।
এবং আমরা চলে যাব ঠিক ফেলাবুনিয়া ঘাটের ওই পারে ঘাট দিয়ে, গলাচিপা নদীর ওপারে ঘাট দিয়ে এই চ্যানেলটা ধরে। এখন দেখতে পাচ্ছেন একটু বয়া, যার অর্থ হলো এই পাশে আপনার পানি কম, এই পাশে ডুবুচুর আছে, সেজন্য এই পাশে যাওয়া যাবে না। বয়ার এই পাশ দিয়ে, ডান পাশ দিয়ে আপনার ওই পাশে যেতে হবে। যদি আপনি এখান থেকে গলাচিপা যান বা রাঙ্গাবালি যান, সেক্ষেত্রে আপনার এই বয়াটাকে অতিক্রম করে যেতে হবে। এই বাম পাশ দিয়ে যাওয়া যাবে না, এখানে ডুবুচুর আছে। এবং দেখতে পাচ্ছেন পোর্ট। আমি যদি ভুল না করে থাকি, এটা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পোর্ট। এবং দেখতে পাচ্ছেন এই যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এই যে আমরা বয়াটাকে অতিক্রম করছি। একটি স্পিডবোট দ্রুত বেগেতে ছুটে আসছে গলাচিপা নদীর চিরে। তো সময় এখন 2:40। এখন এমভি জামালাট চলে এসেছে ফেলাবুনিয়া ঘাটে। দেখতে পাচ্ছেন 8 থেকে 10 জন যাত্রী আছে এই ঘাটে। তো আমি আগে বলেছিলাম এই রুটায় ঈদ ছাড়া তেমন মোটামুটি বেশি যাত্রী হয় না। ঈদ ছাড়া এই রুটে খুব একটা কম যাত্রী হয়। প্রত্যন্ত অঞ্চল তো, এই যে হাতে কোনো 8-10 জন যাত্রী আছে এখানে দেখতে পাচ্ছেন। বড় 22 দিয়া লঞ্চ ঘাট।
নদীতে অনেক বাতাস এবং তীব্র স্রোতের কারণে এখানে ঘাট প্লেস করতে খুব বেগ পোহাতে হচ্ছে জামালাটকে। যাত্রী ওঠা শেষ, এখন বেগারে চলে যাচ্ছে জামালাট পরবর্তী ঘাটের উদ্দেশ্যে। দেখুন, খুব সুন্দর একটি প্রাকৃতিক মনোরম দৃশ্য। নদী পাড়ের জীবনযাত্রা যে এত সুন্দর হয় আপনারা কখনো না আসলে দেখতে পারবেন না। কত সুন্দর দৃশ্য। বিকাল 3:15 এখন জামালাট কোরাইলে লঞ্চ ঘাটে চলে এসেছে এবং পূর্ববর্তী ঘাটের থেকে দেখা যাচ্ছে এই ঘাটে তুলনামূলক প্রচুর যাত্রী রয়েছে। বাতাসের তীব্রতা এবং নদীর স্রোতের কারণে লঞ্চটি বার্থিং করতে খুব বেগ পোহাতে হচ্ছে। তাই খুব সতর্কতার মধ্যে ঘাটের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে জামালাট। আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে এই ঘাটে, যাদের সবার গন্তব্য হয়তো চাঁদপুর নয় ঢাকা। কারণ যারা বন্দরনগরী চট্টগ্রাম যাবে তারা একমাত্র এই লঞ্চের মাধ্যমে চাঁদপুর নেমে সেখান থেকে ট্রেনে করে চট্টগ্রাম যাবে, এবং যারা ঢাকা যাবে তারাও সেম পদ্ধতিতে এই লঞ্চে করে ঢাকা চলে যাবে। দেখতে পাচ্ছেন বার্থিং করতে খুব বেগ পোহাতে হচ্ছে লঞ্চটি।
খুব ভালোভাবে একটু থাকা খাবে এখানে দেখতে পাচ্ছেন। প্রায় 15 মিনিট বিরতির পরে এখন কুড়িলে থেকে বেগারে এমবি জামালাট এখন তার পরবর্তী ঘাটের উদ্দেশ্যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। Mana dah kemai aku je.
ভিতরে মহিলা না ভিডিও চলতেছে এই দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় টর্নেডো ফাহিমের আঘাতে বিধ্বস্ত একটি বাড়ি না সরি দোকান। এখন বিকাল 4টা বাজে 15 মিনিট। এমবি জামাল 8 এখন চরকাজল চলে এসছে। এবং চরকাজলেও মোটামুটি বেশ ভালো যাত্রী দেখা যাচ্ছে ঢাকা উদ্দেশ্যে যাওয়ার জন্য। কোরালিয়া ঘাটের পর এখন চরকাজল ঘাটেও বেশ তুলনামূলক ভালো যাত্রী রয়েছে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য। চরকাজল লঞ্চ ঘাটে ছোট্ট একটি লঞ্চ এমবি আসিয়া নামে। যদিও এটার রুট সম্পর্কে কোনো ধারণা দিতে পারছি না। দেখেন যাত্রী যাত্রী প্রচুর পরিমাণে ডাব দেখা যাচ্ছে এখানে, এগুলো সব লঞ্চে উঠবে। দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে এই ঘাটে।
জায়গাটি বেশ বাতাস এবং নদীর ঢেউয়ের কারণে বার্থিং করতে বেশ বিলম্বনা পোহাতে হচ্ছে জামাল আট লঞ্চ থেকে। তো দেখতে পাচ্ছেন দীর্ঘ 25 মিনিট বিরতির পর এখন চরকাজল থেকে বেগারে এমভি জামাল আট তার পরবর্তী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। অনেকগুলো ডাব নারিকেল উঠেছে এই ঘাট থেকে, তাই খুব বেশি একটা সময় লেগেছে এই ঘাটে। প্রায় 25 মিনিটের মতো সময় অতিবাহিত হয়েছে এই ঘাটে। এখন জামাল আটের পরবর্তী ঘাট 10 মিনিটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ওয়েদারটা কি চমৎকার এবং নদীর পাশের পরিবেশটা খুব চমৎকার। পিছনের ওয়েদারটি কি মারাত্মক লেভেলের। একগুচ্ছ কালো মেঘ মাথার উপর ঠায় দাঁড়িয়ে আছে।